আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। নলেজ পয়েন্ট একাডেমির পক্ষ থেকে আমি সাইফুল আলিফ আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের সকলের সাথে আছি। আমরা আজকে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী অর্থাৎ এইচএসসি 26-27 ব্যাংক সমন্বয় বিবরণী যে প্লেলিস্ট দেওয়ার কথা ছিল তার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। চলো আজকে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আজকে মূলত আমরা লাস্ট ক্লাসে যে একক জের সংশোধন পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম তারই একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আমরা সবাই খাতা কলম নিয়ে ঝটপট বসে পড়বো। এখানে আমাদের প্রশ্ন আমরা চলো আগে আমাদের কোশ্চেনগুলো একটু দেখে নিই আমাদের জন্য কি কোশ্চেন আছে। ক নম্বরে আমাদেরকে বলা হচ্ছে যে বিল আদায় এবং বাট্টাকরণ বাবদ কত টাকা ব্যয় হয়েছে। আমরা জানি বিল বলতে এখানে হচ্ছে প্রাপ্য বিলকে বোঝাচ্ছে। এটা হচ্ছে প্রাপ্য বিল। তো এই প্রাপ্য বিলটা হচ্ছে আমরা যখন আদায় করলাম তখন আমার কত টাকা বাট্টাকরণ বাবদ ব্যয় হয়েছে। তাহলে চলো আমরা এখান থেকে ছক আমরা জানি রেগুলার যে ছক আছে বিবরণ টাকা টাকা এই ছকে যদি আমরা যাই এবার আসো আমরা দেখি কি কি করা হয়েছে, কোথায় কোথায় বিল বাট্টা করেছি আমরা। আমরা দেখো প্রথম ২ তারিখে বলছে যে ৩,০০০ টাকার একটি প্রাপ্য বিল এত টাকায় বাট্টা করা হয়েছে। তাহলে এইটা একটা ঘটনা, বাট্টা করা হয়েছে। কত টাকা বাট্টা করেছি স্যার? ৩,০০০ টাকার একটা প্রাপ্য বিল আমরা ২,৪০০ টাকায় আদায় করেছি। তার মানে এখানে ৬০০ টাকা বাট্টা করা হয়েছে। সো চলো আমরা এখানে প্রথমে লিখে ফেলবো হচ্ছে ঘটনা এটা ছিল প্রাপ্য বিল বাট্টা করা হয়েছে, তাই তো? তাহলে এটা হচ্ছে কি ২ নম্বর ঘটনা ছিল আমাদের। প্রাপ্য বিল বাট্টা করা হয়েছে ৬০০ টাকা। এরপরে চলো দেখি আমাদের আর কি আছে। এরপর দেখো, এরপর হচ্ছে গিয়ে দেখো বলেছে ৫ নম্বরে ব্যাংক কর্তৃক ৬,৬০০ টাকার একখানা বিলের বিপরীতে ৬,০০০ টাকা আদায় করা হয়েছে। আচ্ছা, ব্যাংকে আমরা একটা ৬,৬০০ টাকার বিল ৬,০০০ টাকা আদায় করেছি। তাহলে এইখানেও স্যার ৬০০ টাকা আমার বাট্টা করা হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো ৫ নাম্বার হচ্ছে গিয়ে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল বাট্টাকরণ। এটাও স্যার কত টাকা বলো তো? এটাও ৬০০ টাকা। তাহলে আমাদের টোটাল এখানে বোধহয় আর নেই। আমরা একটু দেখে নেই তারপর। এরপরে হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়ে ব্যাংক সুদ মঞ্জুর করছে। দেন ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে। তারপরে হচ্ছে গিয়ে ব্যাংক একজন পাওনাদারকে টাকা পরিশোধ করেছে এবং ব্যাংক লভ্যাংশ আদায় করেছে। হ্যাঁ, আর নেই। তাহলে চলো আমরা এটা ক্লোজ করে দিতে পারি। ১২০০ টাকা। দ্যাট মিনস এখানে আমরা কি করলাম? এখানে হচ্ছে গিয়ে আমরা বিল আদায় করতে গিয়ে কত টাকা বাট্টা দিয়েছি জাস্ট এটাই ফাইন্ড আউট করতে বলেছিল। এখানে আর তেমন কিছুই না। চলো আমরা এর পরের স্লাইডটাতে চলে যাই। যদি একটু দেখি কি আছে আমাদের জন্য। এর পরের স্লাইডে দেখো খ নম্বর আমাদেরকে বলছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। তো আমরা জানি হচ্ছে কি ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে কি প্রস্তুত করতে হয়। সবাই ধরো একটা ব্যাংক সমন্বয় বিবরণী ছক এঁকে ফেলো। বিবরণ টাকা টাকা। আচ্ছা, দেখো আমাদের প্রথমেই আমরা জানি যে স্যার আমাদের ব্যালেন্সটা লিখে ফেলতে হবে। তো আসলে এখানে কি বলছে? পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এখন বলো তো পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থাকলে কে কার মতো হয়? মনে আছে তোমাদের? বলতে পারবা? চলো আমরা একটু আগের দিনের ক্লাসটা যদি একটু যাই, দেখো এখানটায় বলেছে যে কে কার মতো হবে। পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কোথায় আছে? এই যে দেখো পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক আমার মতো হবে অর্থাৎ আমি যা করেছি ব্যাংকও তাই করবে। তোমাদের কিন্তু অবশ্যই এটা মনে রাখতে হবে। এটা যারা এখনো আমাদের ১ম পর্বটা দেখো নাই, তোমরা ১ম পর্বটা দেখে নিবে এবং ১ম পর্ব আমাদের ডেসক্রিপশনে দেয়া থাকবে। এখান থেকে দেখে তোমরা আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী যে বেসিক কনসেপ্ট গুলো ছিল, যে এটা কেন করি, কিভাবে করি, তোমরা একটু কনফার্ম হয়ে নিবে। তো আমরা যদি আবার আমাদের রেগুলার জায়গায় ফিরে আসি, তাহলে এখানে বলছে পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে কে কার মতো হবে? তাহলে আমরা বলতে পারি এই অঙ্কে ব্যাংক আমার মতো হবে। এবার আমরা তাহলে কি করব? আমরা হচ্ছে ১ম এ ব্যালেন্সটা লিখে ফেলবো। ব্যালেন্সে কি ছিল? পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তো আমরা এখানে লিখব পাসবই অনুযায়ী
ব্যাংক জমার উদ্বৃত্ত। কেমন? পাস বই অনুযায়ী যদি ব্যাংক জমার উদ্বৃত্ত হয়, কত টাকা আছে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত? চলো, পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আছে ৪৪,৪০০ টাকা। তাহলে স্যার চলো আমরা এখানে নিয়ে আসি ৪৪,৪০০ টাকা। ৪৪,০০০, সরি, এটা সেকেন্ড কলামে যাবে। ৪৪,৪০০ টাকা। ওকে। এবার আমরা জানি কিছু ঘটনা যোগ করতে হবে, কিছু ঘটনা বিয়োগ করতে হবে। চলো আমরা কিছু ঘটনা যোগ করব, কিছু ঘটনা হচ্ছে বিয়োগটা ওই পাশে চলে যাবে আমাদের। বিয়োগ। তোমরা এটা অবশ্যই একটা পেজের ভিতরেই করবে। আমার এখানে যেহেতু জায়গার একটু সংকুলানের সমস্যা। ওকে। তো চলো আমরা দেখি প্রথম ঘটনা কি বলছে। ৩,০০০ টাকার একটা প্রাপ্য বিল ২,৪০০ টাকায় ব্যাংকে বাট্টা করা হয়েছে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার কারণে বিলটি কি করা হয়েছে দেখো, প্রত্যাখ্যাত হয়েছিল, যা নগদান বইতে লেখা হয়নি। আচ্ছা, একটু ভালো করে বোঝো আসলে ঘটনা কি ছিল। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে আমরা কিভাবে হাতের ইশারায় অঙ্কগুলো করব। তাহলে চলো আমরা সবাই হাত ধরি, দেখি এখানে কি বলেছে। ৩,০০০ টাকার একটা প্রাপ্য বিল, যদি আমাদের ডান হাত নগদান বই হয় এবং বাম হাত ব্যাংক বই হয়, তাহলে আমরা বলতে পারি ৩,০০০ টাকার একটা প্রাপ্য বিল ব্যাংকে বাট্টা করা হয়েছে। আচ্ছা, তুমি একটা প্রাপ্য বিল ব্যাংকে বাট্টা করতে পাঠিয়েছো, যেটার ভ্যালু ছিল ৩,০০০ টাকা এবং তুমি ৬০০ টাকা বাট্টা দিয়েছো। তার মানে তুমি জানো যে ব্যাংকে তোমার টাকা বৃদ্ধি পাবে কত? তোমার ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে ২,৪০০ টাকা। তুমি এটা প্লাস করেছো। এখন দেখা যাচ্ছে ব্যাংক করছে কি স্যার, ব্যাংক এটাকে যেহেতু মেয়াদে শেষ হয়ে গিয়েছে তাই ও টাকা না দিয়ে এটাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। এই যে ব্যাংক প্রত্যাখ্যান করে দিয়েছে, তুমি কিন্তু এটার এগেইনস্ট এর কোনো হিসাব লেখো নাই। সো এখন তুমি প্লাস করে বসে আছো, ব্যাংক প্লাসও করে নাই মাইনাসও করে নাই। কে কার মতো হবে? ব্যাংক আমার মতো হবে। তাহলে আমি তো স্যার প্লাস করে বসে আছি, তাহলে আমাকে এখন কি করতে হবে? আমাকে ব্যাংকে এখন প্লাস করতে হবে। তাহলে স্যার ব্যাংক এটাকে প্লাস করবে। তাহলে আমরা লিখব ১ নাম্বার দিয়ে প্রাপ্য বিল ব্যাংকে বাট্টা করা হয়েছে। কত টাকা প্রাপ্য বিল ব্যাংকে বাট্টা করা হয়েছে? আ আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার ৩,০০০ টাকা নাকি ২৪০০ টাকা নাকি এই ২ টার বিয়োগফল ৬০০ টাকা। এইখানটায় দেখো আমরা বলব যে ব্যাংক সমন্বয় বিবরণী কাজ করে পার্থক্য নিয়ে। তো ব্যাংকের সাথে আমার পার্থক্য গড়মিল কত টাকা হয়েছে? ২৪০০ টাকা। কারণ আমি ৬০০ টাকা পাবো না, এটা আমি প্লাস করি নাই। আর ব্যাংক তো এই ৩,০০০ টাকা নিয়ে কেউ কাজ করে নাই। কাজ যা করেছি আমি করেছি ২৪০০ টাকা নিয়ে। সো ব্যাংকের সাথে আমার পার্থক্য কত টাকা? ২৪০০ টাকা। তাহলে এখানে হবে ২৪০০ টাকা। ওকে। চলো তারপরে আমরা একটু দেখি কি আছে ৩ নম্বরে। ৩ নম্বরে বলছে সমীর রহমান ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করেছে কিন্তু তা নগদানভুক্ত হয়নি। স্যার সমীর রহমান কে? সমীর রহমান হচ্ছে গিয়ে মালিক। দেখো এই যে আমাদেরকে এখানে বলে দিয়েছিল সমীর রহমানের কথা বলি। আচ্ছা, সমীর রহমান ব্যাংক থেকে যদি টাকা উত্তোলন করে, সবাই তাহলে হাত ধরো, ঘটনা বুঝো কি হয়েছে এখানে। সমীর রহমান ব্যাংক থেকে উত্তোলন করছে, তার মানে ব্যাংক কমাই ফেলছে, মাইনাস করে ফেলছে, কিন্তু তার নগদানভুক্ত হয়নি। তার মানে কি নগদান বই ঘটনাটা জানেই না, তাহলে সে প্লাসও করে নাই মাইনাসও করে নাই। তাহলে এখন ব্যাংক যদি আমার মতো হতে চায়, আমি তো স্যার কিছু করি নাই, ব্যাংক মাইনাস করে আছে, তাহলে কে কার ব্যাংক আমার মতো হলে কি করতে হবে? ওকে উপরের দিকে উঠতে হবে, মানে প্লাস করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো সমীর রহমান কর্তৃক ব্যাংক হতে উত্তোলন। সমীর রহমান কর্তৃক ব্যাংক হতে উত্তোলন কত টাকা দেখো তো? সমীর রহমান কর্তৃক ব্যাংক হতে উত্তোলন হচ্ছে গিয়ে ৩,০০০ টাকা। তাহলে আমরা এখানে লিখবো ৩,০০০ টাকা। এরপরে চলো স্যার আমরা দেখি আমাদের জন্য আর কি আছে। এরপর আছে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। স্যার চেক কাটা মানে কি বলতো? চেক কাটা মানে হচ্ছে ইস্যু করা। আচ্ছা। আর ভাঙানো মানে হচ্ছে ব্যাংকে উপস্থাপন করা। তাহলে দেখো আমরা বলতেছি যে স্যার আমরা কাউকে চেক দিয়েছি কিন্তু সেই চেকটা সে ব্যাংকে নিয়ে যায় নাই। তাহলে এটা কি হবে? তো সবাই আবার হাত ধরি চলো। এখানে বলতেছে স্যার আমরা চেক দিয়েছি। তো তুমি যখন কাউকে চেক দাও, তুমি কিন্তু ওয়েট করবা না। তুমি কি করবা? চেক দিয়ে সাথে সাথে এটাকে মাইনাস করে ফেলবা। তাহলে ব্যাংক আমি মাইনাস করে ফেলেছি নগদান বই। কিন্তু যেহেতু ব্যাংকে উপস্থাপিত হয় নাই, ভাঙানো হয় নাই, ব্যাংক কিছুই জানে না। তাহলে এটা ব্যাংক প্লাসও করে নাই, মাইনাসও করে নাই। বাট আমি মাইনাস করে আছি। কে কার মতো হবে? ব্যাংক আমার মতো হবে। তাহলে আমাকে এখন ব্যাংকের কি করতে হবে এখন? ব্যাংকের এখন
মাইনাস করতে হবে এটাকে। তাহলে আমরা চলে যাব মাইনাস সেগমেন্টে। এখানে হচ্ছে গিয়ে আমরা লিখব চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। 11,400 টাকা। ওকে। এরপর দেখো ৫ নম্বরে কি বলেছে? ৫ নম্বরে আমাদেরকে বলছে ব্যাংক কর্তৃক ৳৬,৬০০ একখানা বিলের বিপরীতে ৳৬,০০০ আদায় করেছে, কিন্তু উক্ত বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত হয়েছে। আবার একটু বোঝো, ব্যাংক সমন্বয় বিবরণী কাজ করে কি নিয়ে বলো তো? ব্যাংক সমন্বয় বিবরণী কাজ করে পার্থক্য নিয়ে। ব্যাংক সমন্বয় বিবরণী কি নিয়ে কাজ করে বলো তো? পার্থক্য নিয়ে। আচ্ছা, ব্যাংক কর্তৃক একটা বিলের বিপরীতে কত টাকার বিল? ৳৬,৬০০ একটা বিলের বিপরীতে ব্যাংক ৳৬,০০০ আদায় করছে। তার মানে এখানে বারটা হইছে স্যার ৳৬০০। আচ্ছা, আ যা উক্ত বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত হয়েছে। মানে নগদান বই এই ৳৬,০০০ দ্বারাই ব্যাংক হিসাবভুক্ত করছে, মানে প্লাস করেছে। তাহলে চলো আমরা হাত ধরে একটু ঘটনা বুঝি। ব্যাংক কর্তৃক একটা প্রাপ্য বিল আদায় করেছে। তাহলে ব্যাংক এটাকে কি করবে স্যার? প্লাস করবে। ওকে, ব্যাংক তাহলে প্লাস করলো। এখন আমরা বলছি নগদান বই ব্যাংক কয় টাকা প্লাস করছে? দেখো, ব্যাংক হচ্ছে গিয়ে ৳৬,০০০ প্লাস করছে। মানে ব্যাংক প্লাস করলো ৳৬,০০০। অন দ্যা আদার হ্যান্ড নগদান বই প্লাস করছে, বলছে যে সম্পূর্ণ মূল্য দ্বারা। সম্পূর্ণ মূল্য হচ্ছে এইটা ৬,৬০০। তাহলে ব্যাংকও প্লাস করেছে, আমিও প্লাস করেছি। কিন্তু আমি ৳৬০০ বেশি প্লাস করছি। আমি করছি ৳৬,৬০০, ব্যাংক করছে ৳৬,০০০। রাইট নাও ব্যাংক আর আমার মধ্যে ডিফারেন্স কত টাকা? পার্থক্য কয় টাকা বলো তো? ৳৬০০ পার্থক্য। এবং ব্যাংক সমন্বয় বিবরণী কাজ করে কি নিয়ে? পার্থক্যের অংশটুকু নিয়ে। তাহলে আমরা এখানে পার্থক্য নিয়ে কাজ করব। তাহলে এখন যেহেতু ব্যাংক আমার মতো হবে, ব্যাংকের এটা প্লাস করতে হবে। আমি যেহেতু উপরের দিকে চলে আসছি। তাহলে আমরা এটা লিখব হচ্ছে আ আদায়কৃত প্রাপ্য বিল নগদান বইতে পূর্ণ মূল্যে লেখা হয়েছে। আদায়কৃত প্রাপ্য বিল পূর্ণ মূল্যে নগদানভুক্ত হয়েছে। আচ্ছা, কত টাকা বলো তো? ৳৬০০। ওকে। তারপরে চলো দেখি কি আছে আমাদের জন্য। তারপরে বলছে আ ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ এবং ব্যাংক কর্তৃক কর্তনকৃত চার্জ। স্যার, ওকে, আমরা যেমনটা বলছিলাম নগদান ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ৳১,০০০ এবং ব্যাংক কর্তৃক কর্তনকৃত চার্জ আ ব্যাংক কর্তৃক কর্তনকৃত চার্জ ৳১,০০০। এখানে ২ টা ঘটনা ঘটছে। দেখো, একটা হচ্ছে ব্যাংক সুদ দিয়েছে আমাকে। মঞ্জুর মানে আমরা জানি এটা পজিটিভ ওয়ার্ড এবং কর্তন মানে আমরা জানি এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। এটা দ্বারা হচ্ছে মূলত কেটে দেওয়া বুঝায়। তো ২ টা ঘটনা আমাকে আমরা আলাদা, আলাদা করব। চলো। ১ম এ কি বলছে দেখো, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ৳১,০০০। দ্যাট মিনস ব্যাংক তোমাকে সুদ দিয়েছে। দেখো, ব্যাংক তোমাকে সুদ দিয়েছে মানে ব্যাংক এটাকে প্লাস করছে। বাট তুমি কি বাসায় বসে জানো যে স্যার আমি ব্যাংক আমাকে সুদ দিয়েছে না কি করছে? সো তুমি কিন্তু বাসায় বসে জানো না। সো তুমি প্লাসও করো নাই, মাইনাসও করো নাই। তাহলে কে কার মতো হবে? ব্যাংক আমার মতো হবে। তাহলে ব্যাংক যদি আমার মতো হয় তাহলে ওকে কি করতে হবে? নিচে নামতে হবে, মাইনাস করতে হবে। তাহলে মঞ্জুরকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ চলে যাবে মাইনাস সেগমেন্টে। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। কত টাকা বলো তো স্যার? ৳১,০০০। এরপরে যদি আসি আমরা একটু দেখো কি আছে এখানটায়। এরপরে বলছে ব্যাংক কর্তৃক কর্তনকৃত চার্জ, মানে ব্যাংক তোমার কাছ থেকে চার্জ কেটে নিয়ে গেছে। আমরা জানি যে স্যার ব্যাংকে যে আমরা হিসাব করি, ব্যাংকে হিসাব রাখি, ব্যাংক আমাদের জন্য হিসাবগুলোকে সংরক্ষণ করে। এটার এগেইনস্টে ব্যাংক আমাদের কি করে? একটা চার্জ করে। সো ব্যাংক আমাদের কাছ থেকে সেই চার্জটা নিয়ে গেছে। সো কি হয়েছে? ব্যাংক মাইনাস করছে। বাট আমি কিন্তু বাসায় বসে সুদের মতোই জানি না যে স্যার আমি এটা কি প্লাস করব নাকি মাইনাস করব। সো আমি প্লাসও করি নাই, মাইনাসও করি নাই। তাহলে এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে এটাকে আমি তো স্যার ফিক্সড। যেহেতু এই অঙ্কে ব্যাংক আমার মতো হবে, তাহলে স্যার ব্যাংকের এটা প্লাস করতে হবে। তাহলে আসো উপরের দিকে যাই আমরা। কর্তনকৃত চার্জ, এটাও ৳১,০০০। এরপরে চলো দেখি কি আছে। ৭ নম্বরে আমাদেরকে বলছে ব্যাংক একজন পাওনাদারকে পরিশোধ করেছে যা নগদানভুক্ত হয়নি। আচ্ছা, পাওনাদারকে পরিশোধ করলে ব্যাংক কি করবে? প্লাস করবে না মাইনাস করবে? ব্যাংক মাইনাস করবে। যা নগদানভুক্ত হয়নি, মানে ব্যাংক নগদান এই ঘটনা জানেই না। আমি এই ঘটনা জানিই না। তাহলে আমি প্লাসও করি নাই, মাইনাসও করি নাই। অঙ্কে যেহেতু স্যার ব্যাংক আমার মতো হবে, তাহলে এখন কি করতে হবে? ব্যাংকের এটা প্লাস করতে হবে।
তাহলে চলো আমরা এটা প্লাস সেগমেন্টে নিয়ে যাব। একজন পাওনাদারকে পরিশোধ করা হলো। পাওনাদারকে কত টাকা পরিশোধ করেছি চলো একটু দেখে আসি। ৬,০০০ টাকা পরিশোধ করেছি আমরা পাওনাদারকে। তাহলে এখানে হবে ৬,০০০ টাকা। এরপরে চলো দেখি আমরা কি আছে। এরপর বলছে ব্যাংক লভ্যাংশ আদায় করেছে ৬,৬০০ টাকা যা নগদানভুক্ত হয়নি। মানে ব্যাংক আমাকে লভ্যাংশ দিয়েছে, ব্যাংক টাকা দিয়েছে। তো ব্যাংক যদি টাকা দেয় ব্যাংক এটাকে প্লাস করবে। বাট আমি কিন্তু স্যার বাসায় বসে জানি না, আমি প্লাসও করি নাই মাইনাসও করি নাই। সিচুয়েশন এখন এই, যেহেতু ব্যাংক আমার মতো হবে তাহলে আমাকে ব্যাংকের এখন এটা কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে চলো আমরা এটা মাইনাস সেগমেন্টে নিয়ে যাব। লভ্যাংশ আদায় কত টাকা বলো তো? লভ্যাংশ আদায় করেছে ৬,৬০০ টাকা। আচ্ছা, যেহেতু আমাদের এখানে আর কিছুই নেই তাহলে চলো আমরা এবার একটু এখানে যোগ বিয়োগ করে ফেলি। দেখি কি অবস্থা কি হলো। প্রথমে বলতেছে ২,৪০০ যোগ ৩,০০০, ১৩,০০০ টাকা। আচ্ছা, আমরা এটা যোগ করলে পাবো ১৩,০০০ টাকা। আচ্ছা, ১৩,০০০ আর ৪৪,৪০০ যোগ করতে হবে। ১৩,০০০ আর ৪৪,৪০০ যোগ করলাম, যোগ করে দেন হচ্ছে গিয়ে আমরা এগুলোকে মাইনাস করে দেবো। আচ্ছা, আগে আমরা এখানে যোগ ফলটা একটু বসে নিই। ৫৭,৪০০, ৫৭,৪০০ আমি ওইদিকে যোগ করে পেয়েছি। আচ্ছা, এখানে আমরা যদি একটু দেখি বিয়োগ সেগমেন্টে কত কত আছে। ১১,৪০০, ১,০০০ আর হচ্ছে গিয়ে ৬,৬০০, ১৯,০০০ টাকা আছে এখানে। তো এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি কত হবে দেখো তো। এখান থেকে হচ্ছে ৫৭,৪০০ থেকে এটা মাইনাস করে দিতে হবে। তাহলে হবে ৩৮,৪০০ টাকা। এই ৩৮,৪০০ টাকা হচ্ছে আমাদের ব্যালেন্স। এখন কথা হচ্ছে স্যার এটার তো একটা নাম দিতে হবে। কি নাম দিব দেখো তো? আমাদের এখানে অঙ্কটা শুরু হয়েছিল কি দিয়ে দেখো? পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। আচ্ছা, আমরা জানি যে স্যার নরমালি একক যে সংশোধন পদ্ধতিতে আমাদের একটা ব্যালেন্স দেওয়া থাকে, আমরা আরেকটা ব্যালেন্স ফাইন্ড আউট করি। তো এখানে কি ব্যালেন্স দেওয়া ছিল? পাসবইয়ের ব্যালেন্স দেওয়া ছিল। তাহলে আমরা বেসিক্যালি ফাইন্ড আউট করেছি নগদান বইয়ের ব্যালেন্স। তাহলে আমরা এখানে যেটা করব, আমরা এখানে লিখব নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। ওকে, এই হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। খ নাম্বারের অ্যান্সার। আমাদের খ পর্যন্ত কমপ্লিট। চলো আমরা তারপরে দেখি কি আছে। বাদ বাকি কথা পরে বলা হবে। গ নম্বরে আমাদেরকে বলছে নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত ৩৫,০০০ টাকা ধরে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তার মানে আমাদের এই যে স্যার এখানে একটা পাসবই অনুযায়ী ব্যাংক জমা দেওয়া ছিল, এটা নিয়ে আমাদের আর কোনো কাজ নেই। এটা কমপ্লিটলি বাদ। এটা নিয়ে আমাদের আর কোনো কাজ হবে না। আচ্ছা, আমাদেরকে এখানে ধরে নিতে হবে যে স্যার নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল কত টাকা? ৩৫,০০০ টাকা। এখন কথা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত হলে কে কার মতো হবে? আমি ব্যাংকের মতো হব না ব্যাংক আমার মতো হবে? এই ক্ষেত্রে কিন্তু স্যার আমি ব্যাংকের মতো হব। এখানে কে কার মতো হবে? আমি ব্যাংকের মতো হব। ওকে। এবার আমি ব্যাংকের মতো হব তাহলে চলো আমরা ছক করে ফেলি বিবরণ। চলো। তাহলে আমরা ১ম এ লিখবো হচ্ছে আমাদের ব্যালেন্স যেটা সেটা লিখে ফেলবো। ব্যালেন্স কি হবে স্যার? নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। কত টাকা? ৩৫,০০০ টাকা। এবার কিছু ঘটনা যোগ হবে অ্যাজ ইউজুয়াল, কিছু ঘটনা বিয়োগ করতে হবে। আচ্ছা, চলো আমরা যেমনটা দেখছিলাম এখানে
নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে চলো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে আমরা বলছি ব্যাংক আমার মতো আমি ব্যাংকের মতো হব। তাহলে স্যার আমরা শুরু করে দেই। আমি যেহেতু ব্যাংকের মতো হব, কি বলছে? প্রথমে বলছে ৩,০০০ টাকার একটি প্রাপ্য বিল ২,৪০০ টাকায় ব্যাংকে বাট্টা করা হয়েছে। মেয়াদ শেষ হয় বিলটি প্রত্যাখ্যাত হয়েছিল, যার জন্য নগদান বইতে কোনো দাখিলা দেওয়া হয়নি। স্যার, এতক্ষণ ধরে আমরা যা পড়ে এসেছি বা একটু আগে আমরা যে ম্যাথটা করে আসছি, এন্ট্রিগুলো সেম। আমরা যদি এন্ট্রিগুলো মুখস্থ করে ফেলি যে স্যার এইটা প্লাস এটা মাইনাস, তাহলে কিন্তু আমরা ঝামেলায় পড়ে যাব। আমাদের দেখো যখন ফেজ চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু অটোমেটিক্যালি কে কার মতো হবে এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং কখনো কোনোটা প্লাস হচ্ছে, ওই একই এন্ট্রি আবার অন্য সময় গিয়ে কি হচ্ছে, মাইনাস হচ্ছে। সো এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা যেমনটা বলছিলাম ৩,০০০ টাকার একটা প্রাপ্য বিল ২,৪০০ টাকায় ব্যাংকে বাট্টা করা হয়েছে। আচ্ছা, বুঝো ৩,০০০ টাকার একটা প্রাপ্য বিল তুমি স্যার ২,৪০০ টাকায় ব্যাংকে বাট্টা করছো, মানে টাকা জমা দিয়েছো, বিল জমা দিয়েছো। তাহলে তুমি কি করবা? নগদান বইটাকে প্লাস করবে। আচ্ছা, কিন্তু মেয়াদ শেষ হয়ে বিলটি প্রত্যাখ্যাত হয়েছিল, মানে ব্যাংক কিন্তু তোমাকে কোনো টাকা পয়সা দেয় নাই। এখন এই যে ব্যাংক তোমাকে টাকা পয়সা দেয় নাই, তুমি কি ব্যাংকে এটাকে প্লাস করছে না মাইনাস করছে? ব্যাংক প্লাসও করে নাই, মাইনাসও করে নাই, তুমি প্লাস করে বসে আছো। এরপরে বলছে এই যে স্যার এই ঘটনাটা ঘটছে, এরপরে তো তোমার উচিত ছিল যে এটা মাইনাস করে দেওয়া নগদান বই থেকে, কিন্তু তুমি এই সংক্রান্ত কোনো দাখিলাই নগদান বইতে দাওনি। তাহলে কি হবে এখন? এই সিচুয়েশন কে কার মতো হবে স্যার? আমি ব্যাংকের মতো হবো না ব্যাংক আমার মতো হবে? এই যে স্যার আমরা এখানটা দেখেছিলাম ব্যাংক আমার মতো হবে, আমি ব্যাংকের মতো হব, যেহেতু নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেয়া আছে। তাহলে কে কার মতো হবে? আমি ব্যাংকের মতো হব। তাহলে আমাকে এখন কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে এটা মাইনাস সেগমেন্টে চলে যাবে। আমরা এখানে ১ নাম্বার দিয়ে লিখবো তোমার প্রাপ্য বিল, সরি, বাট্টাকৃত প্রাপ্য বিল প্রত্যাখ্যাত হয়েছে। বাট্টাকৃত প্রাপ্য বিল প্রত্যাখ্যাত হয়েছে। বাট্টাকৃত প্রাপ্য বিল প্রত্যাখ্যাত হয়েছে ২৪০০ টাকা। আমরা একটু আগে যেমনটা বলছিলাম যে স্যার ব্যাংক সমন্বয় বিবরণী কাজ করবে পার্থক্য নিয়ে। সো আমরা পার্থক্যের অংশটুকু নিয়ে কাজ করলাম। এরপরে দেখো কি বলেছে। ৩ নম্বরে বলতেছে সমীর রহমান ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করেছে ৩,০০০ টাকা, কিন্তু তা নগদানভুক্ত হয়নি। আচ্ছা, একটু ঘটনা বুঝো। তুমি স্যার মালিক ব্যাংক থেকে উত্তোলন করছে, মানে ব্যাংকে টাকা বাড়বে না কমবে? ব্যাংকে টাকা কমে যাবে, কিন্তু নগদান বই কিন্তু জানেই না ঘটনা, সে প্লাসও করে নাই মাইনাসও করে নাই, এই অবস্থা। এখন যেহেতু স্যার আমি ব্যাংকের মতো হবো, তাহলে আমাকে এখন এটা কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে চলো স্যার মাইনাস সেগমেন্টে চলে যাবো। আমরা এখানে গিয়ে লিখবো মালিকের ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন। মালিকের ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন কত টাকা উত্তোলন করেছিল স্যার বলো তো? ৩,০০০ টাকা উত্তোলন করেছিল। ওকে, আমরা একটু দেখি তারপরে কি বলতেছে। তারপর বলতেছে স্যার ৪ নম্বরে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। আমরা জেনেছি চেক কাটা মানে হচ্ছে ইস্যু করা, এবং ভাঙানো মানে কি বলতো? ব্যাংকে উপস্থাপন করা। তো এই কাজগুলো ব্যাংক করে নাই। আচ্ছা, আমি চেক দিয়েছি, তাহলে স্যার আমি কি করব? আমি নগদান বই মাইনাস করে দিয়েছি। ব্যাংকে উপস্থাপিত হয় নাই, মানে ব্যাংক প্লাসও করে নাই মাইনাসও করে নাই, ও জানেই না ঘটনা। তাহলে স্যার সিচুয়েশন এখন এই, আমি যেহেতু ব্যাংকের মতো হব, সো আমাকে এখন প্লাস করতে হবে। তাহলে চলো প্লাস সেগমেন্ট আমরা এখানে লিখব ইস্যুকৃত বিল বা চেক কাটা হয়েছে, ওরা যেমনটা লিখেছে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। কত টাকা চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি? ১১,৪০০ টাকা। এখানে হবে ১১,৪০০ টাকা। এরপরে চলো স্যার আমরা একটু দেখি কি আছে। এরপরে দেখো আছে হচ্ছে বিল কর্তৃক ৬,০০০ সরি ব্যাংক কর্তৃক ৬,৬০০ টাকার একখানা বিলের বিপরীতে ৬,০০০ টাকা আদায় করা হয়েছে, কিন্তু নগদান বইতে পূর্ণ মূল্য বা সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত করা হয়েছে। আচ্ছা, তাহলে কি হয়েছে? ব্যাংক তোমাকে একটা বিল আদায় করে দিয়েছে যেটার ভ্যালু ছিল ৬,৬০০ টাকা, বাট ব্যাংক এটাকে বাট্টা দিয়ে আদায় করছে ৬,০০০ টাকা, তার মানে ব্যাংক প্লাস করছে ৬,০০০ টাকা। এরপর তুমি বলছো যে স্যার আমি তো পুরো মূল্য সম্পূর্ণ মূল্য মানে ৬,৬০০ টাকা দিয়ে লিখেছি। তাইলে দেখো কি হয়েছে ঘটনা? ব্যাংক প্লাস করছে ৬,০০০, তুমি প্লাস করছো ৬,৬০০। রাইট নাও সিচুয়েশন এখন এই সিচুয়েশনে কি হবে? এই সিচুয়েশন হচ্ছে গিয়ে স্যার
যেহেতু আমি বেশি করে ফেলছি এবং আমাকে ব্যাংকের মতো হতে হবে, তাহলে আমাকে মাইনাসের দিকে যেতে হবে। তাহলে আমরা লিখব বাট্টাকৃত বিল সম্পূর্ণ মূল্যে নগদানভুক্ত হয়েছে। মাইনাস সেগমেন্টে বাট্টাকৃত বিল সম্পূর্ণ মূল্যে নগদানভুক্ত হয়েছে। কত টাকা নগদানভুক্ত হয়েছিল স্যার? এক্সট্রা ৬০০ টাকা। তাহলে আমরা এখানে কাজ করব ৬০০ টাকা নিয়ে। আচ্ছা চলো তারপর দেখি কি আছে। এরপর বলছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ এবং ব্যাংক কর্তৃক কর্তনকৃত চার্জ। স্যার ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক সুদ মঞ্জুর করছে, তার মানে ব্যাংক কি করছে? প্লাস করছে না মাইনাস করছে? ব্যাংক সুদ দিয়েছে, সো প্লাস করছে। কে কার মতো হবে? আমি ব্যাংকের মতো হবো। সো ব্যাংক যেটাকে প্লাস করছে আমি ওটাকে প্লাস করবো। তাহলে আমরা একটা প্লাস সেগমেন্টে লিখবো ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ কত টাকা বলো তো? ১,০০০ টাকা। এরপরে বলা হচ্ছে ব্যাংক কর্তৃক কর্তনকৃত চার্জ। ব্যাংক কর্তৃক কর্তনকৃত চার্জ, ব্যাংক চার্জ কর্তন করেছে মানে ব্যাংক টাকা মাইনাস করে দিয়েছে। ব্যাংক যা করছে আমিও তাই করব। সো এটা কি করতে হবে? এটা মাইনাস করতে হবে। তাহলে এখানে আমরা লিখব ব্যাংক কর্তৃক কর্তনকৃত চার্জ, এটাও ১,০০০ টাকা। ওকে, রাইট নাও চলো দেখি তারপর কি আছে। ব্যাংক একজন পাওনাদারকে পরিশোধ করেছে, ৬,০০০ টাকা পরিশোধ করে দিয়েছে। আচ্ছা, পাওনাদারকে যদি ব্যাংক পরিশোধ করে দেয় তাহলে ব্যাংক এটাকে প্লাস করবে নাকি মাইনাস করবে? স্যার ডেফিনেটলি ব্যাংক মাইনাস করবে। ব্যাংক থেকে টাকা চলে গেছে, সো ব্যাংক থেকে যদি টাকা চলে যায়, ব্যাংক মাইনাস করছে, আমি কিছু জানি না, আমি কিছু করি নাই, তাহলে এখন আমাকে কি করতে হবে? ব্যাংকের মতো হতে হলে আমাকেও মাইনাস করতে হবে। তাহলে আমরা একটা মাইনাস সেগমেন্টে গিয়ে লিখবো পাওনাদারকে পরিশোধ। পাওনাদারকে পরিশোধ। আচ্ছা, পাওনাদারকে কত টাকা পরিশোধ করেছিলাম স্যার আমরা? পাওনাদারকে পরিশোধ করেছিলাম ৬,০০০ টাকা। আচ্ছা, পাওনাদারকে ৬,০০০ টাকা পরিশোধ করা হয়েছে। তারপরে চলো দেখি আমরা আমাদের জন্য আর কি আছে। এরপরে বলছে ব্যাংক লভ্যাংশ আদায় করেছে ৬,৬০০ টাকা। আচ্ছা, ব্যাংক আমার কোনো একটা বিনিয়োগ থেকে আমাকে লভ্যাংশ এনে দিয়েছে। মানে কি? ব্যাংক আমাকে প্লাস করছে, বাট আমি কিন্তু স্যার প্লাসও করি নাই, মাইনাসও করি নাই। এখন কি হবে তাইলে? স্যার আমাকে এখন কি করতে হবে? ব্যাংক প্লাস করছে, আমি যদি ব্যাংকের মতো হতে চাই তাহলে আমাকেও প্লাস করতে হবে। তাহলে আমরা প্লাস সেগমেন্টে লিখব লভ্যাংশ আদায়। কি লিখবো? লভ্যাংশ আদায়। কত টাকা লভ্যাংশ আদায় বলো তো? ব্যাংক লভ্যাংশ আদায় করেছিল হচ্ছে ৬,৬০০ টাকা। তাহলে আমরা এখানে লিখবো ৬,৬০০ টাকা। এই তো। তাহলে চলো আমরা এবার এটাকে একটু যোগ বিয়োগ করে ফেলি। এখানে হবে ১৯,০০০ টাকা। আমরা যদি এই ১৯,০০০ আর হচ্ছে ৩৫,০০০ যোগ করে দেই কত হবে? ৫৪,০০০ টাকা। আচ্ছা, আমরা এখানে লিখবো হচ্ছে ৫৪,০০০ টাকা। আগেরগুলো যোগ করে পেলাম। বিয়োগ সেগমেন্টে কত আছে? ২৪০০, ৩,০০০, ৬০০, ১,০০০, ৬,০০০। এখানে আছে ১৩,০০০ টাকা। এটাকে মাইনাস করলে কত হবে? ৪১,০০০ টাকা। এই ৪১,০০০ টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন কথা হচ্ছে স্যার এই ৪১,০০০ টাকার নাম কি হবে? দেখো ৪১,০০০ টাকার নাম হবে, এখানে কি আছে? এখানে আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে স্যার এটা উল্টা কিছু হবে। তাহলে এখানে পাস বই হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৪১,০০০ টাকা। সো এই হচ্ছে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর ২য় পর্ব ছিল। আমরা যদি দেখি এরপরে কি আছে। আমাদের ক্লাসটা আমরা এখানেই শেষ করব আজকে।
তো তোমরা যারা আমাদের এই পর্বটা অলরেডি দেখেছো, আমাদের প্রথম পর্ব দেখেছো, আমাদের এটা সিকোয়েন্স চলবে। এখান থেকে আমাদের আরো কিছু পর্ব আসবে। আমাদের সেই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমাদের সাথে ফেসবুকে কানেক্ট থাকতে হবে এবং আজকের ক্লাসের উপর তোমাদের কিছু হোম টাস্ক থাকবে। তোমরা ব্যাংক সমন্বয় থেকে বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে এবং সলভ করে তোমাদের যার যেখানে যা প্রবলেম আছে আমাদের এই ভিডিওর এই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানালে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। আর এরপরে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও সেটাও চাইলে তোমরা কমেন্ট করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আমাদের এই ভিডিও ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। নলেজ পয়েন্ট একাডেমি, স্বপ্ন পূরণের লক্ষ্যে থাকো এগিয়ে।